আসসালামু আলাইকুম। আমরা এই কোর্সে বিএনবিসির অ্যাপেন্ডিক্স কে এটা নিয়ে আলোচনা করব অ্যাঙ্করিং টু কংক্রিট বা অ্যাঙ্কর বোল্ট ডিজাইন বা এর সাথে যে আরো যে চেকগুলো আছে কংক্রিটের সাথে বেস প্লেট ডিজাইন এগুলো নিয়ে আমরা এই কোর্সে আলোচনা করব। টোটাল অ্যাঙ্কর বোল্ট ডিজাইনটা এই কোর্সে ইনশাআল্লাহ কভার করা হবে এবং এটা মূলত আমাদেরকে ডেসক্রাইব করা আছে বিএনবিসির অ্যাপেন্ডিক্স কে তে গেলে আমরা এটা পাবো। এবং এটা আমরা পার্ট টু পার্ট বিএনবিসিতে প্রত্যেকটা সেকশন মোটামুটি ধরে ধরে যেগুলো আমাদের দরকার হবে সবগুলোই আমরা বেসিক থেকে শুরু করে বোঝানোর চেষ্টা করব, সাথে এটার এক্সেল দেখাবো এবং সাথে র্যাম কানেকশনে যদি আপনি অ্যাঙ্কর বোল্ট ডিজাইন করেন তখন আসলে কিভাবে কি করবেন সেটা নিয়েও আমরা এই কোর্সে আলোচনা করব আর কি। তো এই ভিডিওতে আমরা শুধুমাত্র কিছু বেসিক ডেফিনেশনে আলোচনা করি অ্যাঙ্কর বোল্ট ডিজাইন করার জন্য। ফার্স্ট হচ্ছে অ্যাঙ্করটা কি আসলে। অ্যাঙ্করটা হচ্ছে এটা একটা স্টিল এলিমেন্ট। এটার কাজ কি? ইউজড করা হয় ট্রান্সমিট অ্যাপ্লাইড লোড, মানে লোডটাকে মানে ট্রান্সফার করার জন্য কোথা থেকে আপনার হচ্ছে কাস্টিং ইনটু কংক্রিট অর পোস্ট ইনস্টল ইনটু এ হার্ডেন কংক্রিট মেম্বার। এটা করা হয় আসলে স্টিল মেম্বার থেকে লোডটা যেন কংক্রিট কোনো মেম্বারে ট্রান্সফার করার জন্য আমরা এই অ্যাঙ্করটাকে ইউজ করে থাকি। এখন এটার বিভিন্ন টাইপের অ্যাঙ্কর বোল্ট হয়। আপনার হেডেড বোল্ট হয়, হুক বোল্ট হয়। হ্যাঁ, হেডেড বোল্ট বলতে আসলে মিন মিন হচ্ছে আপনার এরকম আই সেকশনের বোল্ট। এটা হচ্ছে হেডেড বোল্ট। এখানে আপনার হচ্ছে আহ, ইয়ে থাকে, নাট থাকে, ওয়াশার থাকে। এটাকে হেডেড বোল্ট বলা হয়। আরেকটা হচ্ছে আপনার হুক বোল্ট, মানে আপনার হচ্ছে অ্যাঙ্কর বোল্টটা হচ্ছে এরকম হুকড। তো এই টাইপের হচ্ছে অ্যাঙ্কর বোল্ট দুই টাইপের হয়। বর্তমানে আমরা এই হুক বোল্টটা খুব একটা ইউজ করি না। আমরা হেডেড স্টার্ট বা এই আই বোল্টটাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এখন ইউজ করে থাকবো আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাঙ্কর গ্রুপ। অ্যাঙ্কর গ্রুপ বলতে আসলে কি কি মিন করবে? অ্যাঙ্কর গ্রুপ হচ্ছে ধরুন একটা কলামে অনেকগুলো অ্যাঙ্কর আছে। তো সবগুলো অ্যাঙ্কর কিন্তু অ্যাঙ্কর গ্রুপের ভিতর থাকবে না। অ্যাঙ্কর গ্রুপ হইতে হলে অবশ্যই তার কিছু ক্রাইটেরিয়া আছে। এখানে সেটা বলতেছে যে anchor group is a form by member of anchor of approximately equal effective embedded depth. Equal effective embedded depth থাকতে হবে, সবগুলো ঠিক আছে। With each anchor space at less than 3 HEF. HEF মানে হচ্ছে effective depth, embedment depth. তো এই স্পেসিংটা এই ডেপথের 3 গুণের ভিতর মানে নিচে থাকতে হবে। একটা অ্যাঙ্কর থেকে আরেকটা বা অ্যাঙ্কর গুলোর স্পেসিং যতগুলো স্পেসিং এ 3 HEF এর থেকে কম হবে সেগুলো আপনার অ্যাঙ্কর গ্রুপের ভেতর থাকবে। অথবা আপনার হচ্ছে এটা হচ্ছে শুধু টেনশন লোডের জন্য, আর শেয়ারের জন্য 3CA1। 3CA1 বলতে মিন করে হচ্ছে আপনার অ্যাঙ্কর বোল্ট থেকে আপনার যতটুকু জায়গা মানে আউটসাইডে আছে, তাহলে এই 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 জায়গার ভিতরে যদি আপনার থাকে সেগুলো অ্যাঙ্কর গ্রুপের ভিতর থাকবে। তার মানে টেনশন লোডের জন্য এমবেডেডমেন্ট ডেপথ যা হবে তার 3 গুণ এর ভিতর স্পেসিং যদি থাকে সেগুলো অ্যাঙ্কর গ্রুপের ভিতর থাকবে। আর শেয়ার লোডের জন্য তার এই যে ডিসটেন্সটা আছে তার 3 ইনটু এই এজ ডিসটেন্স এর ভিতরে যদি আপনি স্পেসিং গুলো যা থাকবে সেগুলো শেয়ার লোডের জন্য সেগুলো অ্যাঙ্কর গ্রুপ হবে। মানে অ্যাঙ্কর ডিজাইনটা কিন্তু আসলে আমরা যখন করব শুধুমাত্র টেনশন এবং শেয়ারের ইফেক্টটাই কিন্তু এখানে আসবে। এখানে অন্য কোনো ইফেক্ট মানে কম্প্রেশনের ইফেক্ট এখানে আসবে না, টেনশন এবং শেয়ারের জন্য আসবে। তো টেনশনের জন্য কিছু কিছু ফেলার আসবে, শেয়ারের জন্য কিছু কিছু মানে আপনার ফেলার আসবে বা সেগুলো চেক করতে হবে। টেনশনের জন্য কিছু চেক আছে, শেয়ারের জন্য কিছু চেক আছে। আমরা সামনে এগুলো দেখবো। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাঙ্কর পুল আউট স্ট্যান্ড, যেটা বলতেছিলাম যে টেনশনের জন্য কিছু কিছু হচ্ছে ফেল থাকবে, শেয়ারের জন্য কিছু কিছু ফেলার চেক থাকবে। তো এটা হচ্ছে টেনশনের জন্য একটা চেক, সে হচ্ছে অ্যাঙ্কর পুল আউট স্ট্যান্ড। মানে এটা হচ্ছে এমন একটা আপনার হচ্ছে মানে স্ট্রেন্থ বা লোড চিন্তা করতে পারেন যে যে লোডে কংক্রিটটা আপনার সরি অ্যাঙ্কর বোল্টটা কংক্রিট থেকে টোটালি বের হয়ে চলে আসবে। ধরেন আমি যদি এটাকে ড্র করি, ধরেন আপনার হচ্ছে অ্যাঙ্কর আছে, এখানে কংক্রিটে অ্যাঙ্কর আছে কংক্রিটের ভিতরে। এই অ্যাঙ্করটা কি হবে? কংক্রিটে কোনো কিছু হবে না, অ্যাঙ্করটা উঠে চলে যাবে। হ্যাঁ, তখন এটাকে বলবো হচ্ছে অ্যাঙ্করের পুল আউট স্ট্রেন্থ।
ঠিক আছে? মানে এমন স্ট্রেংথ থাকতে হবে যাতে করে সে যেন কি হয়, অ্যাঙ্করটা যেন এই টেনশন লোড উপরে যখন টেনশন লোড আসবে, সেই টেনশন লোডে যেন সে একদম মানে কি হয়ে যায় না, মানে উপরে উঠে না চলে যায় আরকি। তার মানে সেই স্ট্রেংথটা এটা কিন্তু অ্যাঙ্করের স্ট্রেংথ। অ্যাঙ্করের সেরকম স্ট্রেংথ থাকতে হবে সে যেন উঠে না চলে যায় আরকি। বা এর এমবেডমেন্ট ডেপথ এরকম হইতে হবে যেন সে যেন পুল আউট স্ট্রেংথ এ যেন সে পাস করে আরকি। আচ্ছা, এরপরে অ্যাঙ্কর রিইনফোর্সমেন্ট। অ্যাঙ্কর রিইনফোর্সমেন্টটা হচ্ছে ইট ইস দ্য রিইনফোর্সমেন্ট ইউজড টু ট্রান্সফার ফুল ডিজাইন লোড। মানে আমাদের কংক্রিটের ভেতরে যে রিইনফোর্সমেন্ট গুলো থাকবে সেগুলোকে আমরা অ্যাঙ্কর রিইনফোর্সমেন্ট বলবো আরকি। যার মাধ্যমে আরকি লোডটা আপনার ট্রান্সফার হবে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্টটা হচ্ছে the structural assembly হইতে পারে external or to the surface of the concrete that transmit load to or receive load from the anchor। মানে এটা হচ্ছে অ্যাঙ্কর থেকে যখন কোনো কংক্রিটের লোড যাবে, এর মাঝে যদি অন্য কোনো কম্পোনেন্ট থাকে, সেই কম্পোনেন্টকে আমরা বলবো অ্যাটাচমেন্ট, যেটা কিনা হচ্ছে বেস প্লেট। মানে আমাদের অ্যাঙ্কর বোল্টের সাথে যে বেস প্লেটটা থাকে, সেই বেস প্লেট হয়ে কিন্তু লোডটা হচ্ছে কি হবে, আমাদের কংক্রিটে যায়। সো এই বেস প্লেটটা হচ্ছে একরকম একটা অ্যাটাচমেন্ট। সেটা একটু কাইন্ডলি মনে রাখবেন, অ্যাটাচমেন্ট বলতে মোটামুটি আমরা বেস প্লেটকে মিন করবো এখানে আরকি। আচ্ছা, এরপর হচ্ছে ব্রিটল স্টিল এলিমেন্ট। এটা হচ্ছে অ্যান এলিমেন্ট হ্যাভিং অ্যান টেনসাইল টেস্ট ইনগেশন অফ লেস দেন 14%। মানে যখন সে প্রসারিত হবে 14% বেশি প্রসারিত হবে না। রিডাকশন ইন এরিয়া যখন সংকুচিত হবে তখন সে 30% এর ভিতরে থাকবে। এটা হচ্ছে ব্রিটল স্টিল এলিমেন্ট। মানে বেশি 14% বেশি প্রসারিত হবে না, মানে ব্রিটলনেস বেশি থাকবে, ডাকটাইল হবে না। আর তার সংকোচন বা রিডাকশন অফ এরিয়া এটা 30% এর ভিতর থাকবে, বা তার বেশি হবে না। 14% এর ওটার বেশি হবে না, 30% বেশি হবে না। তাহলে ডাকটাইল স্টিল এলিমেন্ট নিচের দিকে আছে, এটা তার উল্টাটা, মানে তার ইলাস্ট্রেশনটা 14% এর বেশি হবে, আবার তার রিডাকশন এরিয়াও 30% এর বেশি হইতে পারে, বা তার দুইটার ভিতর যখন একটা হলেই হবে। আচ্ছা, এরপর হচ্ছে কাস্টিং অ্যাঙ্কর। কাস্টিং অ্যাঙ্কর বলতে বোঝায় এমন একটা অ্যাঙ্কর যেটার আপনার কং ধরেন কংক্রিট কাস্টিং হয়নি, মানে অ্যাঙ্কর বোল্ট বসানোর পরে কাস্টিং হবে, এটাকে আমরা কাস্টিং অ্যাঙ্কর বলি আরকি। যেটা নরমাল স্টিল বিল্ডিং এর ক্ষেত্রে হয়, যে আমরা আগে কংক্রিট মানে ঢালাই করার আগে আমরা আগে অ্যাঙ্কর বোল্টটা তার ভিতরে বসাই, তারপর কংক্রিট ঢালাই করা হয় আরকি। সো এটা হচ্ছে কাস্টিং অ্যাঙ্কর। এবার হচ্ছে কনক্রিট ব্রেকআউট স্ট্রেংথ। কনক্রিট ব্রেকআউট স্ট্রেংথটা হচ্ছে আপনার যখন আপনার এটা হচ্ছে টেনশন লোডের জন্য আসবে। আমি একটু আগে যে ড্র করছিলাম, আবার ড্র করি এটা। ধরেন আপনার এরকম অ্যাঙ্কর বোর্ড আছে কোনো একটা কনক্রিটের ভেতরে। তখন কি হবে, এই কনক্রিটটা মানে যখন এই অ্যাঙ্কর বোল্টটা চলে যাবে, মানে কনক্রিটটা ফেল করবে, এই আশেপাশে কনক্রিটটা ফেল করে উপর দিকে উঠে নিয়ে চলে যাবে। হচ্ছে কনক্রিটের ব্রেকআউট স্ট্রেংথ। আর কংক্রিটের প্রাইড আউট স্ট্রেংথ যখন এখানে শিয়ার লোড আসবে, তখন এই সাইড হচ্ছে ফেল করে যাবে আর কি। এই সাইডটা যখন ফেল করে যাবে তখন এই অ্যাঙ্কর বলটা উঠে চলে যাবে। এটার একটা পিকচারও আর কি এখানে আছে বিএনপিসি তে, আমি দেখাচ্ছি আর কি, একটু ওয়েট। আচ্ছা, এখানে দেখেন, এটা হচ্ছে যে পুল আউট স্ট্রেংথ, হ্যাঁ, মানে আপনার অ্যাঙ্কর বোল্টটা উঠে চলে যাবে। আর ব্রেকআউট স্ট্রেংথে যখন হবে কি, এই কংক্রিট ফেল করবে, এই অ্যাঙ্কর বোল্টের সাথে কংক্রিট এইটুকু কংক্রিট উপরের দিকে উঠে চলে যাবে। আর প্রাইড আউট হচ্ছে এইটা, হ্যাঁ, মানে প্রাইড আউটটা হচ্ছে যখন এরকম সাইড থেকে শেয়ার ফোর্স আসবে, বা এটাও দেখতে পারেন সাইড থেকে শেয়ার ফোর্স আসবে, তখন কি হবে, এই এই যখন এইদিকে অ্যাঙ্কর যখন লোডটা দিবে তখন তো অ্যাঙ্করটা বাঁকানোর চেষ্টা করবে, তখন এই পাশে কংক্রিটে ইফেক্ট করবে। এবং সেই কংক্রিট যদি আপনার মানে এডিকুয়েট না হয় তার স্ট্রেংথ, তখন এটা এইটুকু নিয়ে সে ব্রেক করে কংক্রিট ফেল করবে। সেটা হচ্ছে কংক্রিটের প্রাইড আউট। মানে এমন স্ট্রেংথ থাকতে হবে কংক্রিটের যেন এই শেয়ার ফোর্সে রেসিস্ট করতে পারে, এবং এমন স্ট্রেংথ থাকতে হবে যেন সেই টেনশন লোডটা মানে রেসিস্ট করতে পারে। আচ্ছা, আরেকটা আছে ফেইলিয়ার, এটা আমরা একটু পরে দেখবো, সাইড ফেস ব্লো আউট। মানে এটা যদি তার মানে ধরেন এমবেডেড ডেপথ অনেক বেশি আছে, কিন্তু তার মানে আহ, আপনার সাইড থেকে তার জায়গা অনেক কম আছে। হুম, সেক্ষেত্রে আপনার কি হবে, সাইড ফেল করবে। তো এটার নাম হচ্ছে সাইড ফেস ব্লো আউট। মানে এরকম আপনার হচ্ছে পজিশন থাকতে হবে আপনার সাইড থেকে, যেন এডিকুয়েট আপনার হচ্ছে এই সাইড ফেস ব্লো আউটটা যেন না হয়। এগুলো সবই চেক করতে হয় কিন্তু আর কি।
যে সাইড ফেস বোর্ড এখানে পাবো আমরা। স্ট্রেংথ অফ অ্যাঙ্কর উইথ ডিপার ইমবেডমেন্ট আছে বাট থিনার সাইড কভার, মানে সাইডে বেশি জায়গা নাই, সেক্ষেত্রে সাইড ফিল করে যাবে আর কি, সাইডে কংক্রিট গুলো। আচ্ছা, এরপরে যেমন দরকার এই যে এজ ডিসটেন্স, যেটা বললাম এজ ডিসটেন্স কম হলে আপনার সাইড ফেস ব্লো আউটটা হবে। আর এমবেডেড ডেপথ যেটা আমরা বুঝতেছি, যতটুকু আমাদের ভেতরে মানে কংক্রিটের ভেতরে অ্যাঙ্কর যতটুকু থাকবে সেটা হচ্ছে আমাদের এমবেডমেন্ট ডেপথ। এখন এই এমবেডেড ডেপথ এমন হইতে হবে যাতে করে যেন এই কংক্রিটের ব্রেকআউট বা এগুলো যেন না হয় আর কি, বা ওই আপনার হচ্ছে পুল আউট এগুলো যেন না হয়। যদি পুল আউটের সাথে সম্পর্ক নাই, শুধু মানে কংক্রিট ব্রেকআউটের সাথে এমবেডেড ডেপথের সম্পর্ক আছে। সামনে ইকুয়েশন দেখলে আমরা বুঝতে পারবো আর কি। আচ্ছা, এরপর হচ্ছে এক্সপানশন অ্যাঙ্কর। এক্সপানশন অ্যাঙ্কর বা হচ্ছে পোস্ট ইনস্টল অ্যাঙ্কর একই, মানে আপনার কংক্রিট হয়ে আছে, আপনি এখন একটা জায়গায় ধরেন সাপোজ একটা এক্সিস্টিং বিল্ডিং আরসি বিল্ডিং আছে, সেখানে গিয়ে কোনো একটা স্টিলের এরকম কানেকশন হবে, সেক্ষেত্রে যদি আপনি মানে অ্যাঙ্কর বোল্টটা তখন করা যাবে না, মানে কাস্টিং অ্যাঙ্কর করা যাবে না, সেক্ষেত্রে আমরা এই পোস্ট ইনস্টল অ্যাঙ্কর করি, বা এটাকে আরো নাম হচ্ছে কেমিক্যাল বোল্ট বলি আমরা, বা এক্সপানশন বোল্ট বলি আমরা। এগুলো কাজ হচ্ছে আপনার এক্সপানশন বোল্ট হচ্ছে বা কেমিক্যাল বোল্ট, দুইটাই হচ্ছে আপনার পোস্ট ইনস্টল অ্যাঙ্কর। এক্সপানশন বোল্টে যেটা হয় যে সেটাকে আমরা মেকানিক্যাল বোল্ট, মানে মেকানিক্যালি তাকে প্রেসার দিয়ে আমরা হচ্ছে কংক্রিটের সাথে আমরা এটাকে কানেক্ট করি। কিন্তু কেমিক্যাল বোল্ট হচ্ছে একটা কেমিক্যালি থাকে, ওই কেমিক্যাল স্ট্রেংথের কারণেই হচ্ছে আপনার কংক্রিটের সাথে অ্যাঙ্করটা থাকে, এবং তার অবশ্যই তার স্ট্রেংথও বেশি থাকে। আমরা ক্ষেত্রে আমরা ছোটখাটো স্ট্রাকচার গুলাতে আমরা এক্সপানশন দেই, হ্যাঁ, বাট যদি কোনো স্ট্রাকচারালি কোনো হেভি কোনো মেম্বার থাকে সেক্ষেত্রে আমরা কেমিক্যাল বোল্ট দেওয়াটা হচ্ছে ভালো। বাট নর্মাল কোনো জিনিস লাগতেছে, ধরেন পার্লিন লাগতেছে যার লোড অনেক কম, সেক্ষেত্রে এক্সপানশন বোল্ট হলেই হবে। বা ছোট কোনো আপনার যে স্টিয়ারের যে মেম্বারটা ফ্লোর থেকে ওঠে, সেক্ষেত্রে এক্সপানশন বোল্ট দিয়ে তোলা যাইতে পারে। আচ্ছা, হেডেড স্টার এবং হুক বোল্ট নিয়ে আগে কথা বলছি, যেটা একটা আই বোল্ট আর এটা হচ্ছে আপনার ওই যে যেটা এল টাইপ বা জে টাইপ আর কি। আচ্ছা, সাইড ফেস ব্লো আউট নিয়ে কথা হয়েছে। এরপর হচ্ছে সাপ্লিমেন্টারি রিইনফোর্সমেন্ট। আমি কিছু কিছু ডেফিনেশন স্কিপ করতেছি যেগুলো হয়তো আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, সাপ্লিমেন্টারি রিইনফোর্সমেন্টটা কি? সাপ্লিমেন্টারি রিইনফোর্সমেন্টটা হচ্ছে এটা প্রাইমারি রিইনফোর্সমেন্ট না, মানে লোড ট্রান্সফার করার জন্য এই রিইনফোর্সমেন্ট দেওয়া হয় না। ধরেন কংক্রিট যখন এই যে ব্রেকআউট হবে বা কংক্রিটের যে ফেলিয়ার গুলো হবে, এই ফেলিয়ার গুলাকে মানে যেন না হয়, কংক্রিট যেন আরেকটু স্ট্রেংথ পায়, এই জন্য এক্সট্রা কিছু রড ইউজ করা। আমরা জানি যে কংক্রিট টেনশনে উইক, সো টেনশনটা যখন কাজ করবে মানে কংক্রিট ব্রেকআউট স্ট্রেংথটা হচ্ছে কিন্তু টেনশনের কারণে হবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা এক্সট্রা কিছু হচ্ছে রিইনফোর্সমেন্ট দিয়ে তার কংক্রিট ব্রেকআউট স্ট্রেংথটা আমরা কি করতে পারি জানো, বাড়াই আর কি, সেটাকে বলা হয় সাপ্লিমেন্টারি রিইনফোর্সমেন্ট। আচ্ছা, এরপর হচ্ছে আন্ডার কাট অ্যাঙ্কার। এটা হচ্ছে ওই যে আপনার এক্সপানশন বোল্টের কথা যেটা বললাম, যে আমরা প্রেসার দিয়ে আমরা লাগাই, তো তার নিচে এরকম কিছু হচ্ছে ইয়ে করা থাকে যাতে করে আমরা ইজিলি সেই বোল্টটাকে প্রেসার দিয়ে ঢুকাইতে পারি। হ্যাঁ, মানে এটা সফট থাকে না, এরকম কোনো কিছু আপনার হচ্ছে করা থাকে আর কি, যাতে করে ইজিলি আর কি আপনার কংক্রিটের ভেতরে এটা ঢুকানো যায় আর কি চাপ দিয়ে। সেগুলো হচ্ছে ডেফিনেশন। আমরা নেক্সট ভিডিওতে আমরা এরকম স্কোপ থেকে শুরু করব, যে এই অ্যাপেন্ডিক্সে কি কি আছে, সাথে হচ্ছে এখানে তারপর জেনারেল রিকোয়ারমেন্টস এবং এগুলো চেক টেক পরের ভিডিওতে আমরা এগুলো করবো ইনশাল্লাহ।